ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। বিসিবির দেয়া নির্দিষ্ট নীতিমালার সঙ্গে না পড়লে বিপিএল দেয়া হবে না দল, নেওয়া হবে না অভিজ্ঞদের মতামত, বিবেচনায় থাকবে আগের আসরের বকেয়াও, জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। ফিক্সিং সহ অন্যান্য দুর্নীতি এবং অনিয়ম বন্ধ করতেই নিয়োগ দেওয়া হয়েছে আইসিসির সাবেক অ্যান্টি করাপশন ইউনিটের ম্যানেজার অ্যালেক্স মার্শালকে। ফিক্সিং কিংবা ম্যাচ পাতানোর ইস্যুতে অসংখ্যবার গণমাধ্যমের শিরোনাম হয়েছে দেশের ঘরোয়া ক্রিকেট। এমনকি সবশেষ দুর্নীতি দমন কমিশন দুদকও তদন্ত করে তৃতীয় বিভাগ বাছাইয়ে পেয়েছে ম্যাচ গড়াপেটার প্রমাণ। তা বন্ধ করতে এবার আইসিসির সাবেক অ্যান্টি করাপশন ইউনিটের ম্যানেজার অ্যালেক্স মার্শালকে নিয়োগ দিয়েছে বিসিবি। খুব শিগগিরই দেশে আসবেন অ্যালেক্স। আসন্ন এনসিএল টি20 ও বিপিএল এ কাজ করতে দেখা যাবে অভিজ্ঞ এই কর্মকর্তাকে। ফ্রেমওয়ার্কের মাধ্যমে ভবিষ্যতে ক্রিকেটে এ ধরনের প্রভাব শূন্যের কোটায় আনার কথা বললেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। যে এই ডিপার্টমেন্টটা আমাদের উইকনেস আছে, সেই জন্যেই কিন্তু দেখেন যে অনেক কমপ্লেন এসেছে। আমরা এই কমপ্লেনগুলি লোকাল ক্রিকেট বলেন আর বিপিএল বলেন এটা আমলে নিয়ে এই ডিপার্টমেন্টটাকে ঢেলে সাজানোর জন্যেই আই থিঙ্ক ওয়ার্ল্ডের বেস্ট কনসালটেন্ট যে আইসিসিতে এত বছর কাজ করেছে, উই আর ফরচুনেট যে আমরা তার মতো লোককে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, নতুন করে রিঅর্গানাইজ করে ট্রেনিং দিয়ে যাতে ভবিষ্যতে এসব অ্যাভয়েড করা যায়। এদিকে জল্পনা কল্পনায় বিপিএল এর আরেকটি আসর, সেই সাথে আলোচনার টেবিলে গেল আসরে ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া। বিশেষ করে সবচেয়ে বেশি বিতর্কিত রাজশাহী ও চিটাগংয়ের এখনও বাকি মোটা অঙ্কের দেনা। শেষ পর্যন্ত সব টাকা পরিশোধ ও বিসিবির নির্ধারিত নিয়মের আওতায় না পড়লে বিপিএল এবার অভিযুক্তদের দল না দেওয়ার স্পষ্ট বার্তা দেন বিসিবির এই পরিচালক। বিপিএলে আমরা এই কনসালটেন্ট যে আমরা নিয়োগ করব তারা তো এক্সপার্ট ইন দিস, তারা নানান দেশে করেছে। আমরা করব কি তাদের অ্যাডভাইস নিয়ে আর আমাদের পাস অ্যাডভাইস নিয়ে আমরা একটা রিকোয়ারমেন্ট বানাবো। এই রিকোয়ারমেন্ট যারা ফুলফিল করবে তারাই টিম পাবে। ভবিষ্যতে ভুল কমাতে কিংবা ক্রিকেটের উন্নতিতে নতুন নিয়োগ পাওয়া টনি হেমিং কিংবা অ্যালেক্স মার্শালদের সহ অভিজ্ঞদের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে চায় বিসিবি। অ্যালেক্স বলেন, টনি হেমিংস বলেন আর এই ইভেন্ট ম্যানেজমেন্ট বলেন, এরা সবাই ওয়ান অফ দ্য বেস্ট ইন দেয়ার জব। আমরা তাদের এই জন্য অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি, তাদের অ্যাডভাইস সহকারে আমরা নেক্সট লেভেলে যেতে চাই। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। আবারও ওয়ানডে র্যাঙ্কিংয়ের 10 নম্বরে নামলো বাংলাদেশ। আইসিসির সবশেষ হালনাগাদে এই সংস্করণে অবনমন হয়েছে টাইগারদের। সবশেষ শ্রীলঙ্কার মাটিতে এক ওয়ানডে জয়ের পর 10 থেকে 9 নম্বরে উঠে এসেছিল টিম টাইগার্স। এবার না খেলেই আবারও অবনমন হয়েছে শান্ত লিটনদের। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে 5 উইকেটের জয় বাংলাদেশকে পেছনে ফেলে 9 অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। 78 রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিবীয়রা এখন 9 এবং 1 পয়েন্ট কম নিয়ে 10 অবস্থান করছে বাংলাদেশ। এদিকে এক ধাপ নেমে 102 রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান 5 এবং 1 পয়েন্ট এগিয়ে থেকে 4 অবস্থান করছে শ্রীলঙ্কা। শীর্ষে আছে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ইন্ডিয়া, 2 রানার্স আপ নিউজিল্যান্ড। বয়সভিত্তিক ক্রিকেটারদেরকে নিয়ে বিসিবি আয়োজন করেছে ইয়াং টাইগার্স চ্যালেঞ্জ ট্রফি, যে টুর্নামেন্টকে ডিসেন্ট্রালাইজেশনের অর্জন হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির গেম ডেভেলপমেন্টের সাবেক চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন বলছে এই আয়োজন কোনোভাবে আঞ্চলিক ক্রিকেট কাঠামোর ভাবনাকে সমর্থন করছে না। এমনকি ভরা বৃষ্টির মৌসুমে টুর্নামেন্টের আয়োজন নিয়েও প্রশ্ন তুলেছেন খালেদ মাহমুদ। যেন বেলুন না, উঠছে স্বপ্ন, নতুন প্রতিভা খুঁজে আনার স্বপ্ন। দিন 15 আগে রাজশাহীতে অনুষ্ঠিত হওয়া গেম ডেভেলপমেন্ট আয়োজিত ইয়াং টাইগার্স চ্যালেঞ্জ ট্রফিকে বিসিবি আখ্যা দিয়েছিল ডিসেন্ট্রালাইজেশনের অর্জন হিসেবে। সেখানে বিসিবির গেম ডেভেলপমেন্টের সাবেক চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন বলছেন এই আয়োজন আঞ্চলিক ক্রিকেট কাঠামোর বেসিক স্ট্রাকচারকেই ফলো করেনি। এনএসসিএন বিসিবি মিলে একটা শক্ত কমিটি বানিয়ে দেবে ওখানে, যারা রাজশাহী ক্রিকেটকে সামনের দিকে গিয়ে দেবে। তখন না আপনি ডিটেইলে বলতে পারবেন যে ওখানে তারা কী করবে। রাজশাহী প্রিমিয়ার লিগ, রাজশাহী ফার্স্ট ডিভিশন, রাজশাহী সেকেন্ড ডিভিশন ক্রিকেট খেলবেন, রাজশাহী মহিলা ক্রিকেট হবে, কোচ তারা নিয়োগ দিবে। বিসিবি তাদেরকে একটা অর্থায়ন করবে, যেটা ইন্ডিয়াতে করে, তারা প্রত্যেকটা স্টেট টিমকে 100 কোটি রুপি করে দিয়ে দেয়। তো এরকম আপনি করে দিবেন, তারা তাদের মতো চালাবে। তারা বিসিবিকে ঢাকার অফিসকে তারা রিপোর্ট করবে। তো নিয়মটা হবে তারা করবে।
মূল জেলা দল না, অনূর্ধ্ব-16 এর 6 জন আর 18 এর 8 জন বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে গঠন করা হয়েছে প্রতিটা জেলা দল। এই টুর্নামেন্ট বিসিবির কাছে তাই ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের অংশ হলেও জাতীয় দলের সাবেক অধিনায়ক প্রশ্ন তুলেছেন, এরই মধ্যে যাদের বাছাই করা হয়েছে তাদের নতুন করে কেন আবার বাছাই করা। আপনি ট্যালেন্টেড কোথায় পেলেন? এটা তো আমাদের অলরেডি 100 প্লেয়ার, এগুলো তো আন্ডার 14 থেকে আমাদের সাথে আছে। ইটস নাথিং কল। ট্যালেন্ট হান্টিং হলে আপনি একটা ওপেন ট্রায়াল দিতেন, যেখানে অনেক ছেলে আসতো, ওখান থেকে ট্যালেন্ট হান্ট করতে কোচ ছিল, একটা কথা ছিল। সুজনের মতে এই আয়োজন শুধুই লোক দেখানো, না হলে কেন ভরা বৃষ্টির মৌসুমে এই টুর্নামেন্ট আয়োজন, যেখানে অধিকাংশ ক্ষেত্রে ঠিকঠাক ম্যাচই আয়োজন করা যায়নি। আপনি এমন সময় এই যে খেলাটা একটা দিলেন, যে খেলাই হচ্ছে না, বৃষ্টিতে খেলা হচ্ছে না, আপনি ফিনান্সিয়ালি তো ওখানে অনেকগুলো টাকা ইনভলভ করছেন না, কিন্তু খেলা হচ্ছে না। আপনি খেলা হওয়ার কথা না, শ্রাবণ মাসে আপনি শ্রাবণ মাসে খেলা দিয়েছেন, তো খেলা হবে, কিন্তু আপনি কদিন পরে কিন্তু আন্ডার 14-16 সব কার্যক্রম শুরু হয়ে যাবে, খেলা শুরু হবে। তো এটা একটা মানে কেন খেলা দিলে এই মুহূর্তেটা আমি জানি না কি দরকার ছিল। ধাপে ধাপে বিভিন্ন বিভাগে এই টুর্নামেন্ট পরিচালনা করবে বিসিবি। ঢাকা থেকে সাবেক ক্রিকেটাররা যার তদারকি করতে যাচ্ছেন। খালেদ মাহমুদ সুজনের প্রশ্ন, এই প্রক্রিয়া যদি আসলেই ডিসেন্ট্রালাইজেশনের অংশ হতো, তাহলে রাজশাহী বিভাগের দায়িত্বে সেখানকার সন্তান খালেদ মাসুদ পাইলট থাকতেন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কারণেই নাকি বিপিএলে প্লেয়ার্স পেমেন্ট, কোচিং স্টাফ পেমেন্ট করতে পারেননি বলে মন্তব্য করেছেন চিটাগাং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী। তিনি বলেছেন যে বিসিবি থেকে প্রত্যাশিত যে প্রাইজ মানির অর্থ কিংবা লভ্যাংশ সেটা পেলেই এই সমস্যার সমাধান করা যেত। এদিকে লিগ্যাল নোটিশ যেটা তিনি পেয়েছেন প্রায় 46 কোটি টাকার, সে ব্যাপারে প্রশ্ন তুলেছেন সামির কাদের চৌধুরী। গত বিপিএলের পারিশ্রমিক নিয়ে সবচেয়ে গড়িমসি করা দুই দলের একটি চিটাগং কিংস। ক্রিকেটার, মেন্টর, কোচ, এমনকি হোটেল ভাড়াও বাকি আছে ফ্র্যাঞ্চাইজিটির। তবে মাঠের খেলায় চমক সৃষ্টি করে কিংসরা রানার্স আপ হওয়ায় প্রাইজ মানি ও রেভিনিউ শেয়ারিং বাবদ বিসিবির কাছ থেকে বড় অর্থ পায় দলটি। চিটাগং কিংসের অধিকাংশ বকেয়া শোধ করে ফেলেছে বিসিবি সেই পাওনা থেকেই। কোচ শন টেইটের বেতন বাবদ 45,51,000 টাকা, সিলেট ও ঢাকায় হোটেল বিলের বকেয়া মোট 76,78,107 টাকা। বিসিবি সেই দেনাগুলোও মিটিয়ে দিলে সামির কাদের চৌধুরীর কাছ থেকে উল্টো বোর্ড পাবে আরও প্রায় 77 লাখ টাকা। কেবল সবশেষ আসর নয়, বিপিএল এর প্রথম দুই আসরের বকেয়াও এখনো পরিশোধ করেননি সামির কাদের। সেই মামলা এখনো ঝুলে আছে। সে কারণেই গত 22 জুলাই সামির কাদেরের প্রতিষ্ঠানকে প্রায় 46 কোটি টাকার লিগ্যাল নোটিশ পাঠায় বিসিবি। কিন্তু মজার বিষয় হলো সোমবার উল্টো বিসিবিকেই কাঠগড়ায় তুললেন চিটাগাং কিংসের স্বত্বাধিকারী। বিসিবির কারণেই নাকি পেমেন্ট জটিলতা সৃষ্টি হয়েছে, এমন অদ্ভুত দাবি সামির কাদেরের। মূল দায়টা আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই বলবো। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলবো, আমাকে যদি শুরুর থেকে তারা ঠিক মতো ট্রিট করতো, হয়তো বা এইসব সমস্যা আসতো না আমার ক্ষেত্রে। এই ফিগারটা 46 কোটি টাকার, এটা না ওনাদের কাছে কোনো জবাব আছে, না আমার কাছেও কোনো জবাব আছে। প্রথম দুই আসরে চিটাগং কিংসের বকেয়া ছিল 13 কোটি টাকা। সবশেষ আসরে দল নেবার আগে 3 কোটি টাকায় সেই দেনা পাওনার সেটেলমেন্ট করা হয়, কিন্তু সেই টাকাও এখনো পরিশোধ করেননি সামির কাদের। সেই দায়টাও দিলেন বিসিবিকে। চুক্তির কাগজ নাকি হাতেই পাননি তিনি। এই ডকুমেন্টগুলো আমার থেকে বোর্ডে যখন নিয়ে যাওয়া হয় সই করে আমাকে ফেরত দেওয়ার জন্য, এই ডকুমেন্টটা আমি আজ পর্যন্ত পাইনি। এই ডকুমেন্টটা ইজ এ লিগ্যাল ডকুমেন্ট। এই এগ্রিমেন্টটা যে আমার সাথে বোর্ডের হয়েছে, এটা আমি পাওয়ার পর সে না এগ্রিমেন্টটা একনলেজ করতে পারবো। সামির কাদেরকে প্রশ্ন করা হয় বিসিবি টাকা দিবে সেই চিন্তা থেকে কি দল গড়েছিলেন তিনি? পারভেজ ইমনের সাথে দ্বন্দ্ব, শাহিদ আফ্রিদির সাথে পেমেন্ট জটিলতা, হোটেল ভাড়া না দেয়া, এগুলোর দায়ও কি বোর্ডের? না, এগুলো বিসিবি দেয় না, এগুলো আমার পার্সোনাল ইস্যুস। আফ্রিদিটা তো ধরেন বোর্ড থেকে কোনো কিছু করে না, এটা আমার সাথে ব্যক্তিগত ব্যাপার। আর পারভেজ ইমনেরটা আমি আগেও বলেছি, ইয়েস স্যাটিসফ্যাকশনের একটা আলাপ ছিল। বিপিএল